আসসালামু আলাইকুম সম্মানিত হবু শিক্ষকগণ, আপনারা সবাই কেমন আছেন এবং লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। লাইভটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। আমরা আমাদের যে আলোচনার বিষয়টা ছিল যে আমরা শিক্ষক নিবন্ধনের বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করে থাকি এবং নিয়মিত সমাধান করে যাচ্ছি। আমরা তারই ধারাবাহিকতায় গত লেকচারে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে 16তম শিক্ষক নিবন্ধন প্রেমীর গণিত অংশের ব্যাখ্যাংশ সমাধান স্কুল পর্যায়ে 2 এর প্রথম অংশ আলোচনা করেছিলাম। আজকে আমরা এটার পার্ট 2 নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইভটি কে কোথা থেকে দেখছেন। যারা আজকেই লাইভে নতুন, তাদের সাথে আমি পরিচিত হয়ে নিই। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রভাষক গণিত বিভাগ, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ। ইতিমধ্যে আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু প্রতিষ্ঠান প্রধান নিয়োগের কিন্তু এটা সার্কুলার শেষ হয়ে গেল। আপনারা জানেন যে এনটিআরসির মাধ্যমে ইতিমধ্যে আমাদের শিক্ষক নিবন্ধনের আমরা আগে শিক্ষক নিবন্ধন দিয়েছি, এখন কিন্তু প্রতিষ্ঠান প্রধানে কিন্তু নিয়োগ হচ্ছে। এটা কিন্তু অবশ্যই এটা বিশাল বড় অর্জন আপনাদের জন্য বা আমাদের জন্য, যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যম দিয়ে মেধাবীরাই মূল্যায়িত হবে ইনশাল্লাহ। আমরা গত পর্বে যেটা শিখেছিলাম, আজকের লাইভটি আপনাদের জন্য সবার জন্যই স্পেশাল। আপনারা যারা শিক্ষক নিবন্ধন দিবেন, আসন্ন 19তম শিক্ষক নিবন্ধন, এবং আপনারা যারা প্রধান শিক্ষকের পরীক্ষা দিবেন, সবার জন্যই কিন্তু আজকের লাইভটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখি আমাদের বিগত বছরের প্রশ্ন সমাধান করার একটা কারণ হচ্ছে আমরা দেখি যে আমাদের প্রশ্ন প্যাটার্নটা কেমন হয়, কোথা থেকে প্রশ্ন আসে, কিভাবে প্রশ্ন আসে, এই জিনিসগুলো আমরা দেখতে পাই। আজকে আমরা আলোচনা করব হচ্ছে 16তম স্কুল 2। আমরা ইতিমধ্যে এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে এটার পার্ট 2 নিয়ে আজকে আমরা আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। একটু আপনারা খেয়াল করবেন। দেখেন, আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে 16তম শিক্ষক নিবন্ধন 2, অর্থাৎ 16তম স্কুল 2 নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ওডি এবি জ্যায়ের উপর লম্ব। এডি এর মান দেয়া রয়েছে, বলছে এবি সমান কত সেন্টিমিটার। এটা 16তম স্কুল 2, আপনারা খেয়াল করছেন হয়তো 16তম স্কুল 2 নিয়ে আলোচনা করব। এখানে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটা আমরা অঙ্কন করে নিই। এটা বৃত্ত যেটার কেন্দ্র হচ্ছে ও। এখানে বলা আছে বৃত্তের ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ওডি এবি জ্যায়ের উপর লম্ব। তার মানে একটা এবি জ্যা দিয়ে দিলাম, এই জ্যায়ের উপর একটা লম্ব, সে লম্বটার নাম হচ্ছে ওডি। ও ডি, এটা হচ্ছে এবি জ্যা। খেয়াল করুন, এখানে বলা রয়েছে এ থেকে ডি এর মান 3 সেন্টিমিটার। এ থেকে ডি এর মান এখানে আমাদের 3 সেন্টিমিটার দেয়া রয়েছে। এটা 3 সেন্টিমিটার দেয়া রয়েছে। আমাদের বের করতে বলছে এবি এর মান নির্ণয় করো। এবি এর মানটা নির্ণয় করতে বলছে, অর্থাৎ এবি সমান নির্ণয় করতে বলছে। আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ সমান 2 ভাগে ভাগ করে। বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব, যেহেতু এখানে ওডি লম্ব এবি, সুতরাং আমরা বলতেই পারি এ অংশ এবং এ অংশ পরস্পর সমান। অর্থাৎ এবি এর মানটা হবে যে এডি প্লাস বিডি, এই দুটো অংশ পরস্পর, যেহেতু এই দুটো অংশ আমরা এবি কে 2 ভাগে ভাগ করলাম। আর আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে আমরা বলতেই পারি যে এখানে এডি এর মান আর হচ্ছে এখানে বিডি এর মান দুটো পরস্পর সমান। তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি যে এডি প্লাস এডি। তাহলে এখান থেকে আমরা লিখব 2 ইন্টু এডি। তাহলে 2 ইন্টু এডি এর মান যেহেতু দেওয়া রয়েছে, তাহলে অবশ্যই আমরা এখানে লিখব 6 সেন্টিমিটার। তাহলে খুব সহজে কিন্তু আমাদের আমরা কিন্তু মানটা নির্ণয় করে পেরেছি। মোহাম্মদ ওয়াসিম ইসলাম, আপনি সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা লাইভটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং লাইভটি অবশ্যই কিন্তু শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আমরা ইতিমধ্যেই আজকের আলোচনার প্রথম অঙ্কটা সমাধান করেছি। আমি কিন্তু আপনাদেরকে এটা নিয়ে কি টাইপের প্রশ্ন হয় এরকম একটি প্রশ্ন কিন্তু আমি সমাধান করব। দেখেন,
একই টাইপের প্রশ্ন যদি মানগুলি একটু চেঞ্জ থাকতো, যেমন কীরকম, যদি এরকম দেয়া থাকতো, এটি খেয়াল করুন, যদি এরকম থাকতো, এই যে বলা থাকতো যেটা এ বি, এটা হচ্ছে ও ডি এবং ব্যাসার্ধ। প্রশ্ন যদি এরকম দেয়া থাকতো যে ও এ, এটার মান দেয়া রয়েছে 13 সেন্টিমিটার এবং ওডি এর মান দেয়া রয়েছে 5 সেন্টিমিটার, আমাদেরকে যদি বের করতে বলতো এবি সমান কত, এবি সমান নির্ণয় করো, তখন আমরা কিভাবে করতাম, মানে সেই সময় আমরা এই মানটাকে কিভাবে সমাধান করতাম? তাহলে এইরকমভাবে যখন আমরা সমাধান করব, তখন আমাদের কাজটা হচ্ছে কি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ব্যাসভিন্ন অন্য কোনো জায়ের উপর লম্ব, অর্থাৎ এই বাহু এবং এই বাহু সমান। আমরা যদি এখান থেকে কোনোভাবে এই বাহুটা বের করতে পারি, তাকে 2 দ্বারা গুণ করলে কাজ হয়ে যাবে। যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এটার অতিভুজ দেয়া রয়েছে 13 সেন্টিমিটার এবং লম্ব দেয়া রয়েছে 5 সেন্টিমিটার। একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং লম্ব দেয়া থাকলে আমরা কিন্তু 100% কিন্তু এখান থেকে আমরা কিন্তু এই জায়গা থেকে ভূমির মানটা বের করতে পারি। ভূমি সমান বর্গমূল অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এই যে আমরা কিন্তু এখান থেকে মানটা কিন্তু নির্ণয় করবো, যে 170 25, তাহলে এখান থেকে কিন্তু পাচ্ছি হচ্ছে 144 অর্থাৎ 12। এই যে এটা 12 পেয়ে গেলাম এখান থেকে এইটুকুর মান। এখন আমাদের চাচ্ছে এবি, এবি সমান আমরা অবশ্যই বলবো যে এডি এর দ্বিগুণ, যেহেতু দুটো অংশ পরস্পর সমান 2 × 12, তাহলে এখানে 24 সেন্টিমিটার। এই যে আমরা সঠিক উত্তর পেয়ে গেছি। তাহলে এই প্রশ্ন এভাবেও থাকতে পারে, এভাবেও থাকতে পারে, তবে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আপনারা যারা চাকরি পরীক্ষার সাথে সম্পৃক্ত আছেন, আপনারা জানেন যে এই টাইপের প্রশ্ন অসংখ্যবার এসেছে। শুধু চাকরি পরীক্ষার ক্ষেত্রেই না, এই প্রশ্ন কিন্তু আপনারা দেখেছেন যে একাডেমিক থেকে শুরু করে এসএসসি লেভেল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এই টাইপের প্রশ্নগুলো আপনারা একটু বেশি বেশি ফোকাস করবেন। আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করব। একটু আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের প্রত্যেকেরই কমেন্ট পড়ব ইনশাআল্লাহ। এখানে আমরা দেখতে পাচ্ছি, আমি আর আগের ক্লাসেও বলেছিলাম সম্পূরক কোণ এবং পূরক কোণের বিষয়ে। সম্পূরক কোণটা হচ্ছে দুইটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তখন একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয়, এবং দুইটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তখন আমরা তাকে বলি হচ্ছে পূরক কোণ। এখানে প্রশ্ন বলা আছে, যে প্রশ্নটা দেখেন, এখানে প্রশ্ন কিন্তু বলা আছে, আমরা দেখতে পাচ্ছি, স্পষ্ট দেখতে পাচ্ছি, এখানে বলা আছে 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক কত। তাহলে সম্পূরক কোণের অর্ধেক, এখানে সম্পূরক কোণের অর্ধেক কত, এই কথাটা উল্লেখ আছে, সম্পূরক কোণের অর্ধেক। তাহলে সম্পূরক কোণটা আগে নির্ণয় করি, মানে 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণ, তাকে 2 দ্বারা ভাগ করি, খুব সহজ হিসাব। দেখেন, তাহলে সম্পূরক কোণের অর্ধেক আমরা 180 ডিগ্রি থেকে এই প্রথমে 28 ডিগ্রিকে বাদ দিব, দিয়ে তাকে 2 দ্বারা ভাগ করব। যখন সম্পূরক কোণ বলবে তখন 180 থেকে বাদ দিব, যখন পূরক কোণ বলবে তখন আমরা 90 থেকে বাদ দিব, সোজা হিসাব। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 2 152, তাহলে এখানে 7 × 14 76 ডিগ্রি। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 76 ডিগ্রি। খুবই সহজ, মানে খুবই সহজ এই প্রশ্নটা। দেখেন, আপনারা কিন্তু একটু মনোযোগ সহকারে দেখবেন, এবং আপনারা জানেন যে আপনারা যারা প্রধান শিক্ষকের পরীক্ষা দিবেন, আপনাদেরকে আবারও বলছি, আপনারা যারা সম্মানিত শিক্ষক আছেন, আপনারা যারা প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল পদে আবেদন মানে পরীক্ষা দিবেন, আপনাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা আনোয়ার স্যার পেজটি ফলো করবেন, সাদিক স্যার পেজটি ফলো করবেন। আমি এখানে গুরুত্বপূর্ণ প্রায় 100+ অঙ্কের একটি লিস্ট দিয়ে দিব। আশা করি সেই অঙ্কগুলো আপনারা যদি ভালোভাবে করেন, তাহলে গণিত অংশটা আপনারা অবশ্যই ভালো করবেন। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আপনারা যারা আসন্ন 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় গণিতের বিষয়ভিত্তিক কোর্সের জন্য মানে চেষ্টা করছেন যোগাযোগ করার, আপনারা অবশ্যই আমাদের পেজে নক দিবেন, অথবা আনোয়ার স্যার পেজে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। যেহেতু কোর্স আমরা খুব দ্রুত সময়ের মধ্যে কোর্সটি চালু করবো ইনশাআল্লাহ। আমাদের সাথে অন্বেষা শাহ আপনি যুক্ত হয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে কাজ করব। আমরা পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছি, এখানে দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি সংখ্যার বর্গের সমষ্টি এবং গুণফল দেয়া রয়েছে, ওই দুটি সংখ্যার বর্গের অন্তর আমাদের নির্ণয় করতে বলছে। দেখেন, এরকম যখন
আমরা যখন এরকম কাজ করব, এই টাইপের যখন কাজ করব, একটু আপনাদেরকে বিষয়টা আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করি। একটু ক্লিয়ার দেখেন, এখানে বলা আছে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি 13 এবং গুণফল 6, ওই দুটি সংখ্যার বর্গের অন্তর নির্ণয় করতে বলছে। আমরা বিস্তারিত করার চেষ্টা করি। দেখেন দুটি সংখ্যা, একটি সংখ্যা এ আর একটি সংখ্যা বি, এখানে বলছে বর্গের সমষ্টি 13, ওকে, এবং গুণফল দেয়া রয়েছে 6। এখন আমাদের বের করতে বলছে ওই দুটি সংখ্যার বর্গের অন্তর নির্ণয় করতে বলছে। আমরা পরে এটা সংক্ষিপ্ত ওইটা পরে শিখবো, আমরা একটু প্রথমে বিস্তারিত শেখার চেষ্টা করি। তাহলে আমরা যদি বর্গের বিয়োগফল আমরা যদি এভাবে লিখি, দুটি সংখ্যার বর্গের বিয়োগফল কত, আমরা এটাকে স্কোয়ার করে দিই। খেয়াল করুন, আমরা জানি a প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান লিখি যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, অর্থাৎ এই টোটাল মানটাকে আমরা a ধরলাম, এটাকে b ধরলাম, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এখানে 13, এখান থেকে 2ab লিখলাম এটা, এই যে, তাহলে এখান থেকে 169 মাইনাস 2ab, ও দুঃখিত, এখানে ab এর মান দেওয়া রয়েছে, তাহলে আমরা শুধু ab এর মানটা লিখে নিই এখানে থেকে 4টাকে রেখে শুধু ab, এই যে, তাহলে এখান থেকে ab 36, তাহলে 169, তাহলে এখানে তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 3 4 12 আর তাহলে 25, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান বর্গমূল 25, অর্থাৎ আমরা এখান থেকে পাবো হচ্ছে শুধু 5। খেয়াল করুন, তাহলে আমাদের সঠিক উত্তর হবে শুধু 5। এখন শুধু 5 যে বের করেছি আমরা, এটা তো বিস্তারিত করলাম, আমি আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন, কিন্তু আমি এটাকে একটু সংক্ষিপ্ত মানে শর্ট ভার্সন আপনাদের শেখাবো। শর্ট ট্রিক্সের মাধ্যমে আপনারা সমাধান করতে পারবেন, এত বিস্তারিত আপনাদের করতে হবে না। এই শর্ট ট্রিক্সটা একটু আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি। দেখেন আমরা কিভাবে এটাকে সংক্ষিপ্তভাবে সমাধান করতে পারি, একটু খেয়াল করুন। দেখেন এখানে দুটি সংখ্যার বর্গের সমষ্টি দেয়া রয়েছে এবং দুটি সংখ্যার গুণফল দেয়া রয়েছে। আমরা কিন্তু খুব সহজে দুটি সংখ্যার গুণফল থেকে সংখ্যাদ্বয় নির্ণয় করতে পারি, কারণ এখানে 6 রয়েছে। 6 যখন গুণনীয়কগুলো বের করব, দেখেন 6 গুণনীয়কগুলো আসে হচ্ছে কি 1 × 6, 2 × 3, তাছাড়া অন্য কোনো ওয়েতে কিন্তু গুণনীয়ক বের করা সম্ভব নয়। এখন আমরা খেয়াল করুন, এই দুটি সংখ্যাকে বর্গ করুন, 6 স্কোয়ার প্লাস 1 এর উপর একটি স্কোয়ার দেন, 36 প্লাস 1 সমান 37, কিন্তু এটা তো সম্ভব নয়, কারণ এখানে রয়েছে হচ্ছে কি দুটি সংখ্যার বর্গের সমষ্টি 13, তাহলে এটা হচ্ছে 37, এই মানটা কখনোই পসিবল নয়। তাহলে মাস্ট বি দুটি সংখ্যা হচ্ছে একটা কি 3 আর একটা হচ্ছে 2। এখন আপনি 3 এবং 2 কে বর্গের অন্তরফলে প্রকাশ করেন, এই যে 3 এবং 2 কে বর্গের অন্তরফলে প্রকাশ করে দিলাম, এই যে 9 - 4 = কত 5, এই যে। তাহলে এর চেয়ে সহজ ওয়ে আর হবে না, আপনারা শুধু মাথায় রাখবেন। আমি আপনাদেরকে আরো সহজে একবার দেখানোর চেষ্টা করি। দুটি সংখ্যার গুণফল এখানে a এবং b দেয়া রয়েছে 6, এবং দুটি সংখ্যার বর্গের সমষ্টি দেয়া রয়েছে a² + b² = 13। আমরা এই 6 কে গুণনীয়ক আকারে কনভার্ট করি, 6 × 1 এবং 2 × কত 3। আমাদের দেখতে হবে কোন গুণনীয়ক নিয়ে আমরা কাজ করলে আমাদের 13টা মিলে যাচ্ছে। আমরা যদি 6 এবং 1 নিয়ে কাজ করি, তাহলে 6 6 এখানে 36, এখানে হবে 1, যোগ করলে এখানে হবে 37, কিন্তু আমাদের মানটা দেয়া রয়েছে এখানে বর্গের সমষ্টি 13, এই মান নিয়ে আমরা কাজ করলে কোনো কাজ হবে না। তাহলে মাস্ট বি আমাদের এখানে 2 × 3 নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ একটা সংখ্যা হবে 2 এবং আরেকটি সংখ্যা হবে হচ্ছে 3। তাহলে আমরা এখন এই দুটি সংখ্যার বর্গের বিয়োগফল বের করব, এই যে 9 - 4 = 5। তাহলে কিন্তু এভাবে কিন্তু খুব সহজে কিন্তু আমরা সমাধান করতে পারবো। ইতিমধ্যেই সুজন আপনার উত্তর সঠিক হচ্ছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শান্ত আপনি বলেছেন খ নাম্বার, আপনি কোন প্রশ্নের খ বলেছেন 14, আপনি অবশ্যই প্রশ্ন নাম্বার উল্লেখ করে বলবেন। আপনার উত্তরে সঠিক হচ্ছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খাদিজা আক্তার আপনি সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, আপনারা সবাই কেমন আছেন। আরিফ আপনিও আর আগের প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কি লাইভটি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই একটু জানাবেন কমেন্ট করে। আমরা কিন্তু পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করতে পারি। এখন দেখেন আমাদের 15 নম্বর প্রশ্নটি দেখেন, স্কুল 2 16তম স্কুল 2 নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে দেখেন আমরা খুব সহজ, এই প্রশ্নটা আরও অনেক জায়গায় এসেছিল, আমি একটু আপনাদেরকে এটা
বোঝানোর চেষ্টা করি। আমরা জানি যখন কোনো মানে বর্গমূল থাকবে সেই মানটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার হাফ। যদি কখনো ঘনমূল থাকে তখন আমরা লিখতেই পারি হচ্ছে a টু দি পাওয়ার 1/3। যখন 4 ঘাতের মূল থাকবে তখন আমরা এটাকে লিখতেই পারি হচ্ছে a টু দি পাওয়ার 1/4। মানে এই টাইপের মান আমরা লিখতে পারি। এবং আমরা এটাও জানি যে ঘনমূলকে যখন আমরা কিউব করে দেই তখন এই ঘনমূল এবং এই কিউব বাদ হয়ে যাবে, এটা আমরা জানি। কারণটা হচ্ছে কি যে a টু দি পাওয়ার 1/3 এবং এখানে হচ্ছে 3, এই 3 এবং এই 3 কেটে যাবে, কেটে যায় আমাদের নির্দিষ্ট মানটি আসবে। সেমভাবে একটু খেয়াল করুন, এখানে এই কিউব এবং এই ঘনমূল কেটে যাবে, কেটে গেলে উপরের যে বড় ঘনমূলটা রয়েছে সেই ঘনমূলটা থেকে যাবে, এরকম আকারে থাকবে। এখন এখান থেকে আমরা এই x এর পাওয়ার 1/3, এই মানটা x টু দি পাওয়ার 1/3, তাহলে আমাদের সঠিক উত্তর হবে x টু দি পাওয়ার 1/3। দেখেন আমরা কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু খুব সহজে সমাধান করতে পারি। আপনারা আমাদের সাথে যাদের যুক্ত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের সাথে আপনারা অনেকেই যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদের উত্তর সঠিক হয়েছে। সুজন, আপনার উত্তর সঠিক হয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে কাজ করব। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনাদেরকে আবারও ধন্যবাদ দিচ্ছি। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের 19তমর যে গণিতে, আপনারা যারা গণিতে আছেন, আমরা যারা গণিতে যুক্ত আছেন, আমরা 19তমর বিষয়ভিত্তিক গণিতের কোর্সটি খুব দ্রুত সময়ের মধ্যে শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে একটু কাজ করতেই পারি। আমরা পরবর্তী প্রশ্ন দেখি, আমাদের পরবর্তী প্রশ্নটা কি রয়েছে একটু খেয়াল করুন। এখানে একটি ঘনবস্তু নিয়ে কাজ আছে। এখানে বলা রয়েছে একটি ঘনকের প্রত্যেকটি ধার 5 সেন্টিমিটার হলে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে কর্ণ আমরা শিখেছি যে আয়তক্ষেত্রের একটি কর্ণ হয়, বর্গের একটি কর্ণ হয়, রম্বস, সামুদ্রিক সব কিছুরই কর্ণ হয়। কিন্তু এখানে এটি ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য আমরা কি দ্বারা প্রকাশ করি? ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য। এখন প্রশ্ন হচ্ছে ঘনবস্তু হচ্ছে দুই রকম, একটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু, একটা বর্গাকার ঘনবস্তু। যেহেতু এখানে বর্গাকার ঘনবস্তুকে আমরা ঘনক বলি। কি বলি? ঘনক। মানে যার সবগুলো তলই সমান তাকে আমরা বলি হচ্ছে ঘনক। তাহলে এখানে প্রশ্ন রয়েছে একটি ঘনকের প্রত্যেক ধার 5 সেন্টিমিটার, ধারটাকে আমরা এ দ্বারা, বাহু এ দ্বারা প্রকাশ করি, এ সমান 5 সেন্টিমিটার, এবং বলছে কর্ণের দৈর্ঘ্য কত? তার কর্ণের দৈর্ঘ্যকে আমরা প্রকাশ করি √3 ইন্টু বাহু। তাহলে বাহু হচ্ছে 5, এখান থেকে 5 √3 এই যে সেন্টিমিটার। আমাদের সঠিক উত্তর হবে 5 √3 সেন্টিমিটার। তাহলে আপনি যদি শুধুমাত্র এই সূত্রটি জানেন যেটি ঘনকের কর্ণের দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি, তাহলে কিন্তু আপনি এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু আপনি পেয়ে যাবেন। ইতিমধ্যে সুজন মাহমুদ আপনি সঠিক উত্তর দিয়েছেন, সাইফুল ইসলাম আপনি সঠিক উত্তর দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে 17 নম্বর প্রশ্নটি। আমরা কিন্তু মুনাফা থেকে আমরা বেশ কয়েকবার মুনাফার অধ্যায়গুলো নিয়ে টপিক ওয়াইজ আলোচনা করেছিলাম, এবং বলেছিলাম যে মুনাফা থেকে কিন্তু একটা প্রশ্ন থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে 16তম শিক্ষক নিবন্ধন 2 এর প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করছি। এখানে প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে শতকরা বার্ষিক। এখানে 17 নম্বর প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন। 17 নম্বর প্রশ্ন যেটা দেখতে পাচ্ছি আমরা এখানে, যে শতকরা বার্ষিক 12 টাকা হার মুনাফায় 500 টাকার কত বছরের সরল মুনাফা 360 টাকা হবে? তাহলে 500 টাকার কত বছরে, মানে সময়টা চাচ্ছে, কত বছরের মুনাফা 360 টাকা হবে। তাহলে মুনাফায় 360 টাকা হবে। তাহলে মুনাফাকে আমরা প্রকাশ করি, যে সরল মুনাফাকে সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ আয় দ্বারা প্রকাশ করি, এটাকে আমরা আয় দ্বারা প্রকাশ করি। কত সময়টাকে আমরা এন দ্বারা প্রকাশ করি, এবং এটা হচ্ছে আসল বা প্রিন্সিপাল পি দ্বারা প্রকাশ করি। মুনাফার হারকে আমরা প্রকাশ করি হচ্ছে আর দ্বারা, এবং মুনাফার হারের মানটাকে আমরা অবশ্যই শতকরাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে নিব। আপনারা চাইলে এটাকে ভেঙে দিতে পারেন, না চাইলে এরকমই রাখতে পারেন। এখন আমাদের বের করতে বলছে সময়ের মান। আমরা জানি পি আর এন সমান আই, এখান থেকে এনটাকে রেখে দিব। এই যে আমরা এখানে আমাদের মানগুলো বসিয়ে দিতে পারি। আয়ের মানটা রয়েছে 360
আমরা এখান থেকে পি এর মানটা বসিয়ে দিই 500 গুণ 1/, এই যে এই শূন্য এবং এই শূন্য কেটে দিব, দেওয়ার পর আমরা এখানে 12 দ্বারা কেটে দেবো, 3 12 36, শূন্য 5 দ্বারা কেটে দেবো, 5 6 30। সঠিক উত্তর হবে 6 বৎসর। এই যে তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম। আমরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু আমাদেরকে সুজন আপনি সঠিক উত্তর দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খাদিজা আক্তার আপনিও সঠিক উত্তর দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলকেই ধন্যবাদ, আপনারা কিন্তু বারবার কিন্তু সঠিক উত্তর দিয়ে যাচ্ছেন। আপনারা গণিত আলহামদুলিল্লাহ অনেক ভালো পারেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চেষ্টা করুন, আরও ভালো পারবেন ইনশাআল্লাহ। খুব স্বল্প সময়ের মধ্যে সমাধান করার চেষ্টা করুন, যে কিভাবে স্বল্প সময়ে আমরা সমাধান করতে পারি এই বিষয়গুলো দিকে আপনারা খেয়াল রাখবেন। আপনি যখন বারবার অঙ্ক করবেন, খুব বেশি বেশি অঙ্ক করবেন, তখন কিন্তু আপনি নিজেই কিন্তু আপনি সংক্ষিপ্ত ওয়েগুলো বের করতে পারবেন। আমরা পরবর্তী প্রশ্ন দেখি। দেখেন 18 নম্বর প্রশ্ন, দেখেন সম্পূর্ণ দেখা যাচ্ছে কিনা। এখানে বলা রয়েছে 3 6 9 ধারাটির কততম পদ 33। তাহলে তম পদ নির্ণয় করার জন্য আমরা যে সূত্রটা ব্যবহার করব, তম পদ, হ্যাঁ কততম পদ মানে এন এর মানটা বের করব, এন তম পদের মানে এন এর মান যখন নির্ণয় করব তখন আমরা এখানে লিখব শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1। এখানে খেয়াল করুন, প্রথম পদ 3, দ্বিতীয় পদ 6, তৃতীয় পদ 9। তা সাধারণ অন্তর হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বাদ দিলাম, বাদ দিয়ে দেখতে পাচ্ছি আমরা সাধারণ অন্তরটা পেয়ে গেছি। যেহেতু এটি সমান্তর ধারা, কারণ প্রত্যেকটি পদের ব্যবধানগুলো সেম, সুতরাং এটা 100% সমান্তর ধারা। এক্ষেত্রে আমরা ডি এর মানটা আমরা পেয়ে গেলাম। এখন এখানে এটা হচ্ছে শেষ পদের মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। প্রথম পদের মান আমরা দেখতে পাচ্ছি এখানে 3টাকে বসিয়ে দিলাম, এবং সাধারণ অন্তর রয়েছে 3 এবং প্লাস 1। তাহলে এখান থেকে আমরা 30, এই যে আমরা এখান থেকে লিখব 10 + 1 = 11। তাহলে আমরা কিন্তু এন তম পদ বা তম পদ বা এন এর মানটা যখন নির্ণয় করব, এন এর মান নির্ণয় করার জন্য কিন্তু আমরা এভাবে এই সূত্রটা ব্যবহার করতে পারি। যদি সমান্তর ধারা থাকে তাহলে আমরা অবশ্যই বলতে পারি শেষ পদ থেকে প্রথম পদটা বাদ দিয়ে তাকে সাধারণ অন্তর দ্বারা ভাগ করব, ভাগ করে আমরা 1 যোগ করব, যোগ করলে কিন্তু আমরা আমাদের তম পদটা পেয়ে যাব। তাহলে এরকম আপনারা যখন বেসিকগুলো ক্লিয়ার করবেন, এরকম বেসিক ক্লিয়ার আপনাদের যদি বেসিক ক্লিয়ার থাকে তাহলে কিন্তু এই রকম শর্টকাট ওয়েগুলো আপনারা কিন্তু নিজেরাই কিন্তু বের করতে পারবেন। এই জন্য আপনারা অবশ্যই মানে বেসিকের প্রতি একটু আলাদাভাবে কেয়ার নেবেন, কারণ বেসিক যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি অবশ্যই যে কোনো অঙ্কের সমাধান কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে করতে পারবেন। আমরা পরবর্তী প্রশ্ন দেখি। দেখেন একটি কলম 10% লাভে বিক্রয় করা হলো। একটি কলম 10% লাভে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। 10% লাভে বিক্রয় মূল্য, এখানে আমরা 100 + 10 অর্থাৎ 110 টাকা। তাহলে ক্রয় মূল্য রয়েছে 100 টাকা, এটা হচ্ছে ক্রয় মূল্য, এবং যেটা লাভ হইলো এটা হচ্ছে বিক্রয় মূল্য। এখন আমাদের বলছে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত, তাহলে বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য, একটা করে শূন্য কেটে দিলাম বা 10 দ্বারা ভাগ করলাম, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 11:10। খুব সহজ ছিল এটা। আপনারা যদি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সম্পর্কে ধারণা রাখতে পারেন তাহলে এই প্রশ্নটা সমাধান করতে পারবেন, কারণ ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য নিয়ে এই টাইপের প্রশ্ন হতে পারে বা হয়েছে 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায়। আমরা পরবর্তী প্রশ্ন দেখি। এখানে বলছে দেখেন 3000-এর শতকরা 5 ভাগ অপেক্ষা 3000-এর শতকরা
5 ভাগ অপেক্ষা 3000-এর শতকরার 10 ভাগ কত বেশি? তাহলে 3000-এর শতকরা মানে প্রশ্নটা আমি একটু ক্লিয়ার করে বলি আপনাদের। 3000-এর 5% এবং 3000-এর 10% কত বেশি? তাহলে এখান থেকে আমাদের 3000-এর 5% বের করতে হবে, এখান থেকে 10% বের করতে হবে। বের করে এখান থেকে 3000-এর 5% বের করি। এই যে দেখেন, আমরা 0 এবং 0 কেটে দিব, 3 5 15, এই যে 150। তাহলে এখান থেকে আমরা 10% বের করি। এই যে 10 1/100, 0 0 কেটে দিলাম, 300। কত বেশি? দুটা বিয়োগ করে দেন, বিয়োগ করলে দেখেন এখানে কত আসে, 150। সঠিক উত্তর হবে আমাদের 150। প্রশ্নটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু সঠিক উত্তর কিন্তু আপনি করতে পারবেন। এজন্য প্রশ্ন এজন্য আমাদের এই প্রশ্নগুলো সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে যে প্রশ্নটা কি বলছে আর আমরা কি চাচ্ছি, মানে প্রশ্ন কি বের করতে বলছে। এখানে বলছে 3000-এর 5 ভাগ এবং 5000-এর শতকরা 10 ভাগ কত বেশি? তাহলে 100%, 300 থেকে যখন আমরা 150 বাদ দেবো তখন 50 বেশি। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন দেখি। ফাংশন থেকে অঙ্ক খুব কম আসে, তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ফাংশন থেকে একটি অঙ্ক দিয়ে দিয়েছে। এখানে ফাংশনের একটা মান নির্ণয় করতে বলছে। এখানে fx এর একটি মান দেয়া রয়েছে, এখানে f(0) বের করতে বলছে। তাহলে এখানে fx সমান দেয়া রয়েছে 2x² + 3x - 1, বের করতে বলছে f(0). তাহলে এখানে x এর পজিশনে দেখেন শুধু 0 বসিয়ে দেব। 0 3 ইন্টু কত, 0 - 1, তাহলে 2 ইন্টু 0, এখানে 0 - 1, তাহলে আমরা 0 + 0 - 1, দেখেন সব কিছু মিলিয়ে কিন্তু আমরা লিখতে পারি -1। আমাদের সঠিক উত্তর হবে -1। এই টাইপের প্রশ্ন যদি থাকে তাহলে আপনাদের কপাল খুবই ভালো, কারণ 2 থেকে 3 সেকেন্ডের ভিতরে আপনারা কিন্তু শুধুমাত্র x এর মানটা বসিয়ে দিয়ে এরকম সমাধান করতে পারবেন। আমরা পরবর্তী প্রশ্ন দেখি। আমাদের পরবর্তী প্রশ্ন সূচক থেকে এসেছে। আপনারা জানেন আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সূচক এবং লগারিদম। সূচক এবং লগারিদম থেকে আপনারা 3টি প্রশ্ন কমন পেতে পারেন, 3টি কমন পেতে পারেন। আপনি একটা টপিক যদি ভালো করে পড়েন 3টি প্রশ্ন কমন পাচ্ছেন। যারা একদম গণিত বোঝেন না, আমার কথা হচ্ছে আপনারা যারা একদমই গণিত পারেন না, মানে গণিত পারেনই না, আপনারাও কিন্তু যদি এই সূচক এবং লগারিদমটা ভালো করে করেন তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা মার্ক ক্যারি করতে পারবেন। এই জন্য আপনারা এটার প্রতি একটু আলাদাভাবে একটু সুনজর দিবেন। আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেল যেটা রয়েছে আপনারা জানেন যে ইতিমধ্যে অনেকেই আমার ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করেছেন। আমি একদম নতুন ইউটিউব চ্যানেল খুলেছি যে আনোয়ার ইজি ম্যাথ। আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ইউটিউব চ্যানেলে দেখবেন আমার এই সূচক এবং লগারিদম সহ উৎপাদক, ঐকিক নিয়ম প্রত্যেকটা টপিক অনুযায়ী মানে সম্পূর্ণ ভিডিওগুলো আপলোড করা আছে। আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। ধৈর্য সহকারে দেখলে আপনারা কিন্তু এখানে ব্যাখ্যা সহ কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আপনারা অবশ্যই লাইভ ক্লাসের পাশাপাশি আপনারা রেকর্ডেড ক্লাস করতে চাইলে অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মানটা দেয়া আছে, এখানে যেটা দেয়া রয়েছে 2x + 1 32। তাহলে আমি আপনাদেরকে বলেছিলাম যখন উভয়ের বেস সমান হবে, উভয়ের বেস যেমন a⁴m তখন এই বেস দ্বয় বাদ হয়ে যাবে। বাদ হয়ে গেলে এখানে আমরা লিখব m = n, এই যে বেস দ্বয় বাদ। সিমিলারলি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2x + 1, তাহলে এখানে 32কে যদি ভেঙে দিই 2 কত 5, খুব ইজি বিষয়। 32কে আমরা ভেঙে দিলাম, 2 দ্বারা ভেঙে দিলাম, 16 × 32, 2 দ্বারা ভেঙে দিলাম, 8 × 16,
2 দ্বারা ভেঙে দিলাম 4, 2 দ্বারা ভেঙে দিলাম 2। দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা, 2 টু দি পাওয়ার 5। এখন এই 2 কে ভেঙে দিলাম, এই 2 কে ভেঙে দিলাম, তাহলে এখান থেকে আমরা কি লিখব, x + 1 = 5। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা x = 5 - 1, অর্থাৎ আমরা লিখব x = 4। তাহলে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কি খুব বেশি কঠিন? আপনারা দেখেন এই সূচকের কিন্তু খুব সহজ প্রশ্নই কিন্তু আসে, যেগুলো কিন্তু আপনারা পারবেন। এই টাইপের প্রশ্ন কিন্তু আপনারা পারেন, মানে অসংখ্যবার এই টাইপের প্রশ্ন আপনারা দেখেছেন। তাহলে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আপনারা খুব সহজে সমাধান করতে পারবেন। দেখেন পরবর্তী যে প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা, দেখেন পরবর্তী যে প্রশ্ন দেখতে পাচ্ছি, দেখেন আপনারা একটু খেয়াল করে দেখুন। এবিসি সামুদ্রিকের আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আমাদের আজকের আলোচনার শেষ দিকে, শেষ পর্যায়ে। এখানে আমরা ABCD সামান্তরিকের, এখানে ABCD সামান্তরিকের ডিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হলো। এখানে বলছে BAD কোণ 100 ডিগ্রি হলে আমাদের এই কোণের পরিমাণটা নির্ণয় করতে বলছে। খেয়াল করুন, তাহলে একটা সামান্তরিক অঙ্কন করি। এখানে সামান্তরিক অঙ্কন করে নামগুলো দিয়ে দিই। এ, এটা বি, এটা সি, এটা ডি। ওকে, ডিসি কে ই পর্যন্ত বর্ধিত করতে বলছে। BAD কোণ। আচ্ছা, এবার হচ্ছে এটাকে ই পর্যন্ত বর্ধিত করতে বলছে। বর্ধিত করি, তাহলে আমাদের একটু খেয়াল করুন, আপনারা একটু আপনাদের বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে এখানে আমাদের যে বিষয়টা বলছে, প্রশ্নটা এখানে জাস্ট করাটাই হচ্ছে একটু আপনাদের মানে একটু কঠিন হইতে পারে জাস্ট করাটা। এখানে বলছে ABCD সামান্তরিকের ডিসিকে, অর্থাৎ ডিসিকে ই পর্যন্ত বর্ধিত করা হলো। বর্ধিত করলে এখানে BAD কোণের মান, অর্থাৎ BAD কোণ, এই কোণের পরিমাণটা আপনাদের দেয়া আছে। এবার বলছে BCE কোণের পরিমাণটা নির্ণয় করো। এই কোণের পরিমাণটা আপনাদের নির্ণয় করতে বলছে। একটু খেয়াল করুন, একটু খেয়াল করতে হবে এখানে। তাহলে এখানে যদি আমরা একটু লক্ষ্য করতে চাই, এই কোণের পরিমাণটা আপনাদের কত ডিগ্রি হতে পারে, আপনাদের ভাবনা কত, একটু কমেন্ট করে জানান যে এই কোণটা আপনাদের কত হইতে পারে। আপনাদের কি মনে হচ্ছে যে এই কোণটা আসলে কত ডিগ্রি হবে? 100 ডিগ্রি হবে না 80 ডিগ্রি হবে না 150 ডিগ্রি? ইতিমধ্যেই বলেছেন 150 ডিগ্রি তো এখানে আমাদের নেই। আচ্ছা, যাই হোক, আপনারা আরও একবার একটু ভাবনা চিন্তা করেন যে আসলে এই কোণের পরিমাণটা কত হবে। ABCD সামান্তরিকের ডিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে এখানে BAD কোণের পরিমাণ দেয়া রয়েছে, BAD কোণের পরিমাণ দেয়া রয়েছে। আমাদের বের করতে বলছে BCE কোণের পরিমাণটা নির্ণয় করতে বলছে। তাহলে BA কোণের পরিমাণটা আমরা কিভাবে নির্ণয় করব, এটা একটু আপনারা দেখেন, একটু ভাবার চেষ্টা করেন যে আসলে কিভাবে এই কোণটা আমরা নির্ণয় করতে পারবো। এখন একটু খেয়াল করুন, এই দুটো পরস্পর সমান্তরাল। তাহলে এই কোণ এবং এই কোণ, এই দুটো কোণকে আমরা বলি হচ্ছে মানে অনুরূপ কোণ। তাহলে অনুরূপ কোণদ্বয় পরস্পর সমান, মানে খুব সহজে এটা আমরা বলতে পারি অনুরূপ কোণদ্বয় পরস্পর সমান। তাহলে অনুরূপ কোণদ্বয় যদি পরস্পর সমান হয়, তাহলে এটা যদি 100 ডিগ্রি হয়, তাহলে এই কোণটার পরিমাণও হবে 100 ডিগ্রি। এখন এই কোণটা যদি 100 ডিগ্রি হয়, আবার সামান্তরিকের এই দুটো বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, এবং এই বাহুটা পরস্পর সমান এবং সমান্তরাল, তখন এটা যদি একটা ছেদক হয়, তাহলে এই ছেদকের সাথে কয়টা কোণ উৎপন্ন হয়? এটা খেয়াল করুন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন যে এই কোণ এবং এই কোণকে তখন আমরা কি কোণ বলি? এই দুটা কোণকে লক্ষ্য রাখবেন, এই কোণ এবং এই কোণকে আমরা কি বলি? অনুরূপ কোণ বলি। এই দুটো কোণকে আমরা অনুরূপ কোণ বলি। তাহলে এই কোণটা ইতিমধ্যে কিন্তু আমরা এই কোণটা বের করেছি। এই কোণটা কত ডিগ্রি বের করেছি? 100 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? 80 ডিগ্রি। কেন? কারণ এই টোটাল কোণের পরিমাণকে আমরা বলি 180 ডিগ্রি। তাহলে যেহেতু
এই দুটো বাহু পরস্পর সমান্তরাল এবং এটা হচ্ছে ছেদক, এই কোণটা যদি 80 ডিগ্রি হয় তাহলে 100% এই কোণটাও আমাদের 80 ডিগ্রি হবে। খুব সহজে কিন্তু আমি ব্যাখ্যা করে বুঝিয়ে দিলাম। এবার বিস্তারিত ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছি, আপনারা দেখুন খেয়াল করুন, তাহলে সঠিক উত্তর হবে আমাদের 80 ডিগ্রি। আমি একটু আপনাদেরকে আরও একবার একটু বিষয়টা ক্লিয়ার করে দিই। একটু খেয়াল করুন, এই কোণটা দেয়া রয়েছে 100 ডিগ্রি, এটাকে বর্ধিত করে বলছে আমাদের এই কোণটা নির্ণয় করো। খেয়াল করুন যে এই দুটা আমরা এটাকে বর্ধিত করলাম, এটা এবং এটা সমান্তরাল, তাহলে আরও একবার বর্ধিত করলাম, এই কোণ এবং এই কোণকে আমরা অনুরূপ কোণ বলি, এটা 100 ডিগ্রি, আর তাহলে এই অংশটা 100% 80 ডিগ্রি হবে। এবার খেয়াল করুন এটা এবং এটা সমান্তরাল, এটা হচ্ছে ছেদক, ছেদকের এই একই পাশে যে কোণগুলো উৎপন্ন হয় এটাকে বলা হয় অনুরূপ কোণ। তাহলে এই কোণ এবং এই কোণ 100% সমান, তাহলে উত্তর হবে আমাদের 80 ডিগ্রি। তাহলে এইভাবে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু সমাধান করতে পারি। আমরা ইতিমধ্যেই আজকে আমাদের আলোচনা শেষ পর্যায়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী দিন নতুন একটি শিক্ষক নিবন্ধনের প্রশ্ন নিয়ে। আল্লাহ হাফেজ।